100 দিনের কাজের ব্যাপারে আপনারা সব জানেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ আছে। আর আমরা খাদ্য কাজের নেটওয়ার্কের পক্ষ থেকে সমস্ত দীর্ঘ লড়াইয়ের পরেও কিন্তু না কেন্দ্র সরকার না রাজ্য সরকার এই কাজের ব্যাপারে কোনো সুরাহা করে। কারণ আমরা কাজের গ্যারান্টি যেমন একদিকে এমপ্লয়মেন্ট গ্যারান্টি বন্ধ হয়ে গেছে, তেমন পশ্চিমবঙ্গে যে আমাদের যে কর্মসংস্থান তৈরি করেছিল প্রকল্প হিসাবে, সেটাও কিন্তু কার্যকরী ভাবে না হয়। তো আমরা শেষমেশ হাইকোর্টের যে 18 জুন যে রায় দিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে 1 আগস্ট থেকে কাজ শুরু করার কথা। কাজ তো শুরু করলোই না, আমরা প্রত্যেকটা জেলার ব্লকগুলোতে আমরা কাজের আবেদন জমা দিয়েছি। তো পশ্চিমবঙ্গে তো জমাই দিতে চাই, মানে যেখানে যেখানে আমরা জোর করে ঘেরাও করে ভিডিওকে বাধ্য করাতে পেরেছিলাম, সেই ব্লকে আমাদের রিসিভ করেছে, বাকি আমাদেরকে অনলাইনে কাজের আবেদন জমা দিয়ে দিয়েছে। রাজ্য সরকারের যে ডিপার্টমেন্ট প্রশাসন, তারা কিন্তু এনআরইজিএ ডকুমেন্টস করার জন্য যে জমা নিতে হবে সেটা ঠিকমতো জমা নেয়। আর কেন্দ্র তো চালুই করেনি, টাকা পয়সা দেয়। এই কেন্দ্র রাজ্যের লড়াইয়ের মাঝখানে 1 আগস্ট কাজ শুরু হলো না, উল্টে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট গেল। আর সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় বহাল থাকার ফলে নিয়ম অনুযায়ী আমাদের সকলের 100 দিনের কাজ পাওয়ার কথা। কিন্তু আমরা দেখলাম কি যে না, শুরু করলো না এনআরইজির কাজ, বা 100 দিনের কাজ নতুন আইনটা না, নতুন আইনে কাজ পেলাম না, মহাত্মাশ্রী প্রকল্প যে তাতেও কাজ পাচ্ছি আমরা, কোথাওতে এনআরইজির বা 100 দিনের কাজের গ্যারান্টি আইনটা কার্যকরী হচ্ছে না। তো আমরা কালকের পশ্চিমবঙ্গের প্রায় 7-8টা জেলাতে আমরা ডেপুটেশন দিলাম যে যাতে অন্তত কাজ শুরু করা যায়, কাজ জমা নেয়। কারণ এনআরইজির কাজে যখন ছিল তখন হাইকোর্টের রায়ও ছিল যে নির্বাচন ঘোষণা হলে সমস্ত প্রকল্প বন্ধ থাকলেও 100 দিনের কাজ কিন্তু বন্ধ হবে না, এটা অনগোয়িং চলবে। কিন্তু আজকের যেটা হলো সেটা হচ্ছে সমস্ত ব্লকে আমরা যে, বিশেষ করে আমি শান্তিপুর ব্লকে নিজেই ছিলাম, সেখানে আমরা দেখেছি বিডিওর বক্তব্য ছিল যে সরকার না বললে আমরা কিছুই করতে পারবো না, সরকার যদি অর্ডার না দেয় কিছু করতে পারবো না। সব জায়গায় তাই দেখলাম যে তারা জমা নিয়েছে আবেদনপত্র, কিন্তু কাজ শুরু করার কোনো সুরাহা করেনি। কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে সংবাদ মাধ্যমের মাধ্যমে যেটু জানতে পেরেছি যে কেন্দ্র সরকার এনআরইজির বকেয়া মজুরি বা মানে বকেয়া মজুরি দিয়ে শেষ করার জন্য সে প্রায় 30,000 কোটি টাকা স্যাংশন করেছে। আমরা দেখলাম নতুন আইনের জন্য প্রায় 96,000 কোটি টাকা স্যাংশন করেছে। রাজ্য সরকার নতুন আইনে যেহেতু 40% দিতে হবে, সে 5,000 কোটি টাকা বরাদ্দ করেছে এবং মহাত্মাশ্রী প্রকল্পের জন্য 2,000 কোটি টাকা স্যাংশন করে ফেলেছে। কিন্তু এই স্যাংশন করার সত্ত্বেও আজও পর্যন্ত পশ্চিমবঙ্গে কাজটাই শুরু করা হচ্ছে না। আমরা শুধু দুঃখের বিষয় এটা শুধু যে শ্রমজীবী মানুষ বিরোধী সরকার, এটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে। তার কারণ কি, নির্বাচনের আগে সবে ঘোষণা করলো যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেল, কিন্তু 100 দিনের কাজের টাকা বরাদ্দ হলো, কেন্দ্র রাজ্য সবাই বরাদ্দ করলো, কিন্তু আমরা দেখলাম শ্রমজীবী মানুষের অধিকার কায়েম করার জন্য যে কাজটা চালু করতে হবে, যারা দিন দিন পরিযায়ী শ্রমিক বেড়ে যাচ্ছে, আমরা বারবার বলছি যে কাজটা শুরু না করলে গ্রামের পর গ্রামের যুবকরা গ্রাম ছাড়া হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা আশা করব যে নির্বাচনের আগে বিভিন্ন জেলায় বিভিন্ন সংগঠন যেভাবে করছে, খুব তাড়াতাড়ি অন্তত কাজের আইনটা চালু করবে। পশ্চিমবঙ্গ খাদ্য আর কাজের অধিকার ক্যাম্পেনের পক্ষ থেকে আর আমাদের ন্যাশনাল লেভেল রাইট টু ফুড ক্যাম্পেনের সাথীরাও, রুটি রুজি অধিকার অভিযানের সাথীরাও আমাদের কাছে আছে। আমরা এই প্রেস কনফারেন্স এখানে করছি ইলেকশনের প্রাক্কালে, কিন্তু আপনাদের সামনে এখানে এসে যেটা সব থেকে বড় জিনিস আমার মাথায় আসছে সেটা আছে, ইংরেজিতে বলে দ্য মোর থিংস চেঞ্জ দ্য মোর দ্য রিমেইন দ্য সেম। তো আমাদের এই হাঙ্গারের ইস্যু তোলা পশ্চিমবঙ্গে আমরা 2001 থেকে সুপ্রিম কোর্টের কেসের মাধ্যমে এই ইস্যুটা তুলেছি। আর পরপর রাইট টু ফুড ক্যাম্পেইন, বিশেষ করে পশ্চিমবঙ্গ শাখা, আমরা যে পশ্চিমবঙ্গে যে বারবার ক্রাইসিস হয়েছে, বারবার আমরা এই ব্যাপারটা আপনাদের সামনে এখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে, প্রচারের মাধ্যমে এনেছি। আমরা প্রথম যে
হাঙ্গারের স্টাডি করেছিলাম, আজকে যে হাঙ্গার স্টাডি করছি তার থেকে খুব একটা আলাদা জায়গায় ছিল না। 2003-এ আমরা চা বাগানের হাঙ্গারের স্টাডি করেছিলাম, যার জন্যে সুপ্রিম কোর্ট এই রিপোর্টটা দেখে বাধ্য হয়েছিল কিছু কিছু রিলিফ মেজার্স চা বাগানের জন্য অ্যানাউন্স করতে। কিন্তু আজকে সেই বছর থেকে আজকে 23 বছর পরে 2026-এ যখন আপনাদের সামনে আসছি, আমরা দেখছি আবার সেখানে হাঙ্গার ডেথস হচ্ছে। সিমিলারলি 2004-এ যখন প্রথমে আমলা শোলে মৃত্যু হয় বা মৃত্যুর খবর আছে, নিশ্চয়ই প্রথম মৃত্যু ছিল না ওটা, আমলা শোলে যখন মৃত্যুর খবর আসে তখন আমরা জঙ্গলমহলে গেছিলাম। আর সেই শবরের যারা ট্রাইবালরা ছিল, প্রিমিটিভ ট্রাইব গ্রুপ আছে, তাদের স্টাডি করেছিলাম। আর সেখানে আমরা হাইলাইট করেছিলাম কি কি ধরনের সমস্যার মধ্যে তারা আছে। আমাদের স্টাডির জন্যে আর সুপ্রিম কোর্টের অর্ডারের জন্যে অন্তোদয় অন্ন যোজনার কার্ডস কম্পালসারি করা হয়েছিল। সমস্ত শবরদের জন্যে অন্তোদয় অন্ন যোজনার কার্ড কম্পালসারি করা হয়েছিল, তাদের মধ্যে ব্যাপকভাবে ডিস্ট্রিবিউটও করা হয়েছিল। সিমিলারলি 2016-তে আমাদের ক্যাম্পেইনের জন্যে চা বাগানও পুরো অন্তোদয় ক্যাটাগরির ডিক্লেয়ার করা হলো, চা বাগান পপুলেশনকে। তো সেখানেও 2016 থেকে অন্তোদয় অন্ন যোজনার যে প্রকল্প আছে সেটা চলছে। তো ম্যাক্সিমাম যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে কার্ড ম্যাক্সিমাম বরাদ্দ করে গরিব মানুষের জন্য 35 কেজি করে চাল আর আটা মিলে প্রতি মাসে একটা ফ্যামিলির জন্যে, সে বরাদ্দ জঙ্গলমহলেও করা হয়েছে শবরদের মধ্যেও, আর সেই বরাদ্দটা চা বাগানেও করা হয়েছে চা বাগানবাসীদের জন্যে। তার সত্ত্বেও আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে কি আমরা বারবার হাঙ্গারের ব্যাপারটা তুলেছি, আর আজকে আপনাদের কাছে সেই দুটো জায়গা নিয়েই আমরা আপনাদের কাছে কেস স্টাডিগুলো নিয়ে এসেছি, স্টাডিজগুলো নিয়ে এসেছি। সার্ভে রিপোর্ট আপনাদের অনেকের কাছে পৌঁছে গেছে। তো সার্ভে রিপোর্ট একটা আছে জঙ্গলমহলে আমরা স্টাডি করেছি, আর একটা আছে চা বাগানে। আর এই সময় আমরা স্টাডিটা করেছি কেন, আমরা মার্চ মাসে কেন স্টাডি করেছি, কারণটা যেটা আছে, একটা আছে তো রিপোর্টস আসছে ওখান থেকে কি স্টারভেশন হয়েছে। দ্বিতীয় জিনিস আছে, খুব দুঃখের সঙ্গে আমাদের বলতে হচ্ছে কি ইলেকশন সামনে আছে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের খাদ্যের অভাব, এটা ইলেকশন ইস্যু হচ্ছে না। পশ্চিমবঙ্গের মধ্যে যে স্টারভেশনের অবস্থা আছে সেটা কিন্তু ইলেকশন ইস্যু নয়। ইলেকশন এখন কি নিয়ে হচ্ছে, ইলেকশন হচ্ছে কোথায় বাবরি মসজিদ বানানো হয়েছে, কোথায় পুরীর মন্দির বানানো হয়েছে, কোথায় রাম মন্দির বানানো হয়েছে, কে হিন্দু আছে কে নেই, কে মুসলিম আছে, কিভাবে লোকেদেরকে এসআইআর থেকে এক্সক্লুড করা হচ্ছে, এটা যদিও খুব ইম্পর্টেন্ট ইস্যু, কিন্তু আবার এখানে রিলিজিয়াস ব্যাপারটা আসছে। আর তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা আছে বাঙালি অবাঙালি কালচার এসব হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে ব্যাপারটা আছে, সাধারণ মানুষের সব থেকে বেসিক সমস্যা হচ্ছে খাদ্যের সমস্যা, সেটাকে ইগনোর করা হচ্ছে। তো এই দুটো রিপোর্ট আমরা আপনাদের সামনে আজকে রিলিজ করছি, প্রস্তুত করছি। কিছুটা ড্রাফট ফর্মে আছে, কেন জঙ্গলমহলের স্টাডিটা আমাদেরকে আরও বাড়াতে হবে। তো আমরা কিন্তু এটা আপনাদের সামনে রিলিজ করে আমরা যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হচ্ছে কারণটা কি আছে। চা বাগান একটা, আমি প্রথমে চা বাগান দিয়ে শুরু করি। চা বাগান একটা অর্গানাইজড ইন্ডাস্ট্রি, পার্মানেন্ট ওয়ার্কার্সরা থাকে ওখানে, পার্মানেন্ট কাজ আছে তাদের, অ্যাশোর্ড কাজ আছে। অ্যাশোর্ড ওদের কিন্তু অনেকগুলো জিনিস ওদেরকে দেওয়া হয়, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হয়, গ্র্যাচুইটি দেওয়া হয়, বিভিন্ন ধরনের ওয়েজ একটা ফিক্সড ওয়েজ আছে যেটা দিতেই হবে। ডিসপাইট দ্যাট কি করে ওখানে স্টারভেশন হচ্ছে, অন্তোদয় কার্ড তো আছেই ওদের। সেটা দেখতে গিয়ে আমরা যেটা বুঝেছি, আমরা 6টা বাগান স্টাডি করেছিলাম, 168 জনের সঙ্গে কথা বলেছিলাম। 6টা বাগানের মধ্যে 3টে বাগান আছে যেগুলো আছে ক্লোজড গার্ডেন্স, যেগুলোকে ম্যানেজমেন্ট অনেকদিন চালিয়ে তারপর ডিচ করে দিয়েছে, চলে গেছে উইদাউট পেইং ওয়েজেস। আর 3টে আছে ওপেন গার্ডেন্স। 3টে গার্ডেন্স আর among 11 গার্ডেন্স ওন্ড বাই দ্য মেরিকো অ্যাগ্রো ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মেরিকো বলে একটা কোম্পানি 12টা বাগান ওন করে ওই এলাকায়, আর এই যে বাকি যে 3টে বাগান আছে তার মধ্যে একটা যে ক্লোজ আছে সেটা ওরা ওন করতো। তো এই বাগানগুলো ডিসপাইট বিং ওপেন, সেখানে 11 ফর্টনাইট 12 ফর্টনাইট, দ্যাট মিনস 5-6 মাস ধরে লোকেরা ওয়েজেস পাচ্ছে না। বাগান খোলা আছে, ম্যানেজমেন্ট আছে, কিন্তু ওয়েজেস পাচ্ছে না। আর তার সঙ্গে পিএফ এর টাকা কাটা হচ্ছে, পিএফ এর টাকা ডিপোজিট করা হচ্ছে না, এটসেট্রা এইসব প্রবলেমস হচ্ছে। কিন্তু খুব স্পষ্টভাবে ওখানে
এই স্টাডিটা পশ্চিমবঙ্গ চা মজুর সমিতির সঙ্গে জয়েন্টলি করা হয়েছিল। আমরা খুব দর্দহীন ভাষায় বলতে চাইছি এখানে, দ্য ডেথস ইন দ্য টি গার্ডেন্স বা স্টারভেশন লিমিটস আছে, আমরা যেটা দেখেছি অলমোস্ট 50% অফ দ্য পপুলেশন যাদেরকে আমরা স্টাডি করেছি তারা স্টারভেশন লিমিটসে আছে। আর তার মধ্যে 26% এরকম লোকেরা আছে হু আর হেডিং ফর ডেথ। তারা ডেথ, তাদের বিএমআই 17 কম আছে, 22% লোক এরকম আছে। যদি আপনারা দেখবেন 14 নম্বর পাতায় টেবিলটা দেওয়া আছে, সেখানে খুব পরিষ্কার করে দেখছি আমরা কি 22% লোকেরা আছে যাদের বিএমআই 17 থেকে কম। এরা আছে পিপল অ্যাট রিস্ক অফ ডেথ। এই সংখ্যক লোকেরা, এই 38 জন লোক, 168-র মধ্যে 38 জন লোক আর অন দ্য ব্রিঙ্ক অফ ডেথ। তাদের জন্য তারা দে আর অ্যাবাউট টু ডাই, এরকম অবস্থায় আছে। কিন্তু এখনো পর্যন্ত ওদের কাছে কোনো ধরনের সহযোগিতা সরকার থেকে বা ম্যানেজমেন্ট থেকে যাচ্ছে না। সব থেকে শকিং ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আছে, মালিক আছে, মালিক কিন্তু বাগানের লোকেদের খাটাচ্ছে কিন্তু মাইনে দিচ্ছে না। সরকারকে এটা জানানো হচ্ছে, বারবার জানানো হচ্ছে, স্ট্রাইকস করা হচ্ছে, ধর্ণা করা হচ্ছে, সব কিছু করা হচ্ছে, তাও কিন্তু লোকেরা ওয়েজেস পাচ্ছে না। আর তার সঙ্গে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ গার্ডেন্সের ফেসিলিটি পাওয়ার কথা, মাসে মাসে 1500 টাকা করে পাওয়ার কথা ফাউলাই বলে একটা স্কিমে, সেটাও চালু হচ্ছে না এই বন্ধ বাগানের জন্য, যদিও 1 মাসের মধ্যে চালু হওয়ার কথা। তো আমরা এখানে সোজাসুজি বলতে চাইছি এখানে কি এই ক্রাইসিসের জন্য, এই ডেটসের জন্য দায়ী আছে চা বাগানের মালিকরা আর তার সঙ্গে সরকার। আর আমরা যখন সরকার বলছি, আমরা শুধু রাজ্য সরকারের কথা বলছি না, আমরা কেন্দ্র সরকারেরও কথা বলছি। কেন কেন্দ্র সরকার এখানে দায়ী আছে? কেন প্রভিডেন্ট ফান্ড, টি বোর্ড তাদের আন্ডারে, টি বোর্ড অ্যাক্টিভলি এরকম পলিসি নিচ্ছে যাতে প্লান্টেশনস বন্ধ হয়, যেটা আপনারা রিপোর্ট করলে আরও ভালো করে বুঝতে পারবেন। আর যে প্রভিডেন্ট ফান্ড ইপিএফও আছে, ডিসপাইট ডিফল্ট 23 মাসে, 24 মাসে, 3 বছরের ডিফল্ট, ওয়ার্কার্স থেকে টাকা কেটে মালিক তার নিজের পকেটে দিচ্ছে, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন দিচ্ছে না, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন দিচ্ছে না। এক একটা ওয়ার্কার থেকে মাসে মাসে প্রায় 1000 টাকা করে নেওয়া হচ্ছে। ডিসপাইট কমপ্লেনিং অ্যাবাউট দ্যাট, প্রভিডেন্ট ফান্ডের যে অর্গানাইজেশন আছে তারা কোনো স্টেপস নেয়নি। তো আমরা মনে করছি এই প্রবলেমটা হচ্ছে, ইট ইজ আ প্রবলেম নট অফ মানে ডেথ ডিউ টু হাঙ্গার, ইটস আ জেনোসাইডাল প্রবলেম। ওখানে জেনোসাইড করা হচ্ছে, চা বাগান শ্রমিকদের মারা হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড বাই দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড দ্য ওনার্স। আর ওখানে ট্রেড ইউনিয়ন যারা আছে, দে আর অ্যাফিলিয়েটেড টু দিস মেজর পলিটিক্যাল পার্টিজ, বোথ বিজেপি অ্যান্ড টিএমসি ইউনিয়নস। তারা গিয়ে বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট সই করছে মালিকের সঙ্গে, যেখানে ওয়েজেস মকুফ হয়ে যাচ্ছে, পিএফ মকুফ হয়ে যাচ্ছে। এইরকম একটা চক্রের মধ্যে মালিক, সরকার আর ট্রেড ইউনিয়নের চক্রের মধ্যে ওয়ার্কার্সরা পড়ে ওখানে মারা যাচ্ছে। তো এইটা আমরা উই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন টু ইট। আজকে গিয়ে ওখানে জয় জহার বলে, জয় গোর্খা বলে, জয় বাগানিয়া বলে, এরকম করে স্লোগান দিয়ে, জয় হিন্দ বলে, এইরকম বিভিন্ন ধরনের জিনিস বলে ওখানে ভোট চাওয়া হচ্ছে, লোকেদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে। কিন্তু এই যে সিচুয়েশনটা আছে এইটার ব্যাপারে ওখানকার পলিটিক্যাল পার্টিগুলো, যারা ক্যান্ডিডেটগুলো আছে, তারা সাইলেন্ট। এটা আছে চা বাগানের ব্যাপারটা। জঙ্গলমহলে আরও খারাপ অবস্থা, জঙ্গলমহলে স্টারভেশন ইজ ভেরি হিউজ। আর আপনারা যদি দেখেন, আমাদের টেবলস দেখেন, লোকেরা কি খাচ্ছে না খাচ্ছে, সব জায়গায় না 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 সংখ্যা বেশি আছে। লোকেরা আর ডিপেন্ডেন্ট অন চিপ রাইস অনলি। যেই চালটা ওরা পাচ্ছে, ওই 35 কেজি করে চাল যেটা ওরা পাচ্ছে, যেটা অ্যাকর্ডিং টু আইসিএমআর দিনের মধ্যে 400 গ্রাম করে সিরিয়ালস খাওয়ার কথা মানুষের। তো একটা ধরুন 10 জনের ফ্যামিলির কাছে 35 কেজি চাল যাচ্ছে। তো তাদের জন্য 3-4 দিন এই চালটা চলে, তারপরে তাদেরকে বাজার থেকে কিনতে হয়, আর সেটা তারা পারে না বলে ওখানে স্টারভেশন হচ্ছে। আর উত্তম যে কথাটা বললেন অ্যাবাউট এমজিএনআরএজি, ওখানে একটা মেইন স্টে ছিল লোকেদের, কিন্তু লাস্ট 4 বছর ধরে কাজ নেই। যদি আপনারা আমাদের টেবলস দেখেন, ওখানে আমরা বিভিন্ন গ্রাফ দিয়েছি, এখানে দেখিয়েছি কি লোকেরা কতদিন ধরে কাজ পাচ্ছে। পেজ 7-এ দেখবেন বেশিরভাগ লোকেরা 0 দিন বলছে আমরা কাজ পাচ্ছি, কাজ পাইনি। লাস্ট 1 মাস ধরে লোকেরা কাজ পায়নি। যদি কাজ না পাইলে তাহলে খাবে কি? দিজ আর নট ল্যান্ড ওনিং ফ্যামিলিজ, দিজ আর ফ্যামিলিজ আর ডিপেন্ডেন্ট অন লেবার। তো সেই রকম করে তাদের কিন্তু খাদ্যের অভাবটা দেখা যাচ্ছে আর নিউট্রিশনাল প্রবলেম দেখা যাচ্ছে। সেখানে যে ওরা রেশনটা পায় সেখানেও প্রবলেম দেখা যাচ্ছে। সকলের কাছে রেশন কার্ড নেই, একটা স্মল প্রপোর্শন অফ লোকের আছে যাদের কাছে রেশন কার্ড নেই। তার সঙ্গে যেটা হচ্ছে, লোকেদেরকে বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তুলতে হয়। তো বায়োমেট্রিকের মাধ্যমে রেশন তোলার মানে যেটা আছে সেটা আছে ফিঙ্গারপ্রিন্ট দেখাতে হয়। কিন্তু এরা সব খেটে খাওয়া বাড়ির লোকেরা,
এদের ফিঙ্গারপ্রিন্টস ঠিক মতন থাকে না, রাব অফ হয়ে যায়। তো সেই বায়োমেট্রিক দিয়েও কিন্তু রেশন তোলা খুব মুশকিল হচ্ছে, আর লোকেরা আবার ওই না খাওয়া অবস্থায় রয়েছে। উল্টো দিকে আমাদের সরকার অনেক স্কিম ডিক্লেয়ার করেছে, রাজ্য সরকার অনেক স্কিম ডিক্লেয়ার করেছে, যেখানে মানে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অ্যাট এভরি স্টেজ অফ লাইফ স্কিমস আছে। আমরা যেটা দেখেছি বেশিরভাগ স্কিমস এই মানুষগুলোর কাছে পৌঁছচ্ছে না, সেটাও আপনারা রিপোর্টে পাবেন, সেটা ওদের কাছে পৌঁছচ্ছে না, সেইভাবে একটা ক্রাইসিস হচ্ছে। কিন্তু আবার এই ইস্যুটা ইজ নট অ্যান ইলেকশন ইস্যু। জঙ্গলমহল এটা ইলেকশন ইস্যু নয়, সবররা খেতে পায় না বা ওখানকার মানুষ রেশন ঠিক মতন পাচ্ছে না, এটা ইলেকশন ইস্যু নয়। কেন্দ্র সরকার 2011 সেন্সাসের পরে যে কোটা আছে রেশনে সেটা রিভাইজ করেনি। তো যে ফ্যামিলি আগে 4 জন ছিল তাদের একটা অন্তোদয় কার্ড ছিল, 2011 পর থেকে ছেলেরা বড় হয়েছে, ফ্যামিলিগুলো বড় হয়েছে, হয়তো 3টে রেশন কার্ড এখন দরকার, 3টে ফ্যামিলি কার্ড দরকার, সেটা একটাই থেকে গেছে যেহেতু কোটাটা সেইভাবেই আছে। তো এইরকম করে আমরা যেটা আবার বলতে চাইছি, এই ক্রাইসিসের জন্য দায়ী সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুটোই, যে পলিটিক্যাল পার্টিস তার মধ্যে আছে তারা দুটোই দায়ী। এনআরইজির ক্রাইসিসের জন্য ডেফিনেটলি কেন্দ্র সরকার দায়ী, টাকা দিচ্ছে না এখনো। আর এই যে অন্তোদয় কোটা না বাড়ানো এইসব করা তার জন্যও দায়ী। আর আমাদের এখানে রাজ্য সরকার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব বাজেভাবে ইমপ্লিমেন্টেশন করছে এই স্কিমসের, সেই জন্যে আমাদের এখানে রাজ্য সরকারকেও দায়ী করতে হচ্ছে ফর দিস হাঙ্গার। তো আমরা আপনাদের কাছে এইটাই বলতে চাইছিলাম কি বেসিকলি হাঙ্গার and poverty, unemployment, all these remain very important issues in West Bengal. এগুলো প্রাইম ইস্যুস আছে, কিন্তু ডিসপাইট দ্য ফ্যাক্ট কি 2001 থেকে শুরু করে আজ পর্যন্ত স্টারভেশন ডেথস হতেই যাচ্ছে, কিন্তু কোনো ধরনের স্টেপস নেওয়া হচ্ছে না, কনক্রিট স্টেপ নেওয়া হচ্ছে না। আর ইলেকশনের সময় যে ধরনের রেটরিক আসে, যে ধরনের কথাবার্তা আসে, এই মানুষগুলো কিন্তু হারিয়ে যায় তার মধ্যে, এদের ইস্যুটা আসছে না। আর আমরা আপনাদের কাছে এইটাই বলতে এসেছি কি সার্ভাইভাল যেখানে প্রশ্ন, সেখানে ভোটের ব্যাপারটা কিভাবে হওয়া উচিত। ভোট কেন সার্ভাইভালের বেসিক সার্ভাইভালের প্রশ্নটাকে কনসিডার করছে না, ভোটের রাজনীতির মধ্যে এগুলো আসছে না কেন, এটাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। অনুরাধা সব বলার পরে বলার জায়গাটা খুব কম। আমি আরম্ভ করবো একটা জায়গা থেকে যেখানে আমাদের সংগঠন আজ থেকে 40 বছর আগে যখন কাজ শুরু করেছিল গ্রামে, তখন গ্রামের লোককে যখন জিজ্ঞেস করতাম তোমরা কী চাও, তো প্রত্যেক লোক নির্বিধায় বলতো আমরা কাজ চাই। সেই জন্য এবং তখন দেখা গেছিলো গ্রাম থেকে প্রচুর লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যায়। তখন গ্রাম থেকে যায় মানে কি, তারা গ্রাম থেকে শহরে আসে, নিকটবর্তী শহরে আসে, কলকাতা, বর্ধমান শহরে আসে। তখন আমরা কাজ শুরু করার আগে আমরা একটা স্লোগান দিয়েছিলাম যে গ্রামে থাকবো, গ্রামে খাটবো, ভিটে মাটি ছাড়বো না, গ্রামে গ্রামে সারা বছর বাঁচার মতন কাজ চাই, পাতে পাতে ভাত চাই, হাতে হাতে কাজ চাই, কাজ দিতে আইন চাই। আজ থেকে 40 বছর আগে এটা আমাদের স্লোগান ছিল। খুব দুঃখের সঙ্গে আমরা দেখছি 40 বছর পরে যদি কোনো গ্রামে গিয়ে আমাদের আবার একটা স্লোগান তৈরি করতে হয়, তাহলে বোধহয় এই স্লোগানের বাইরে আমরা কোনো স্লোগান তৈরি করতে পারবো না, বরং এই স্লোগানটাকে আরও জোরদার করে তুলতে হবে। কারণ আজকে গ্রামে যে পরিযায়ী শ্রমিকদের আমরা দেখতে পাচ্ছি, তারা শুধু আমাদেরই গ্রাম থেকে আমাদের শহরে আসছে না, তারা আমাদের রাজ্য ছেড়ে বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। কেরালাতে কেউ যাচ্ছে, কেউ মহারাষ্ট্রে যাচ্ছে, কেউ তামিলনাড়ুতে যাচ্ছে, কেউ অন্ধ্রপ্রদেশে যাচ্ছে। এমনকি যাদেরকে আমরা খুব ব্যাকওয়ার্ড বলতাম, পিছিয়ে পড়া রাজ্য, সেই ঝাড়খণ্ড, বিহারেও আমাদের এখানকার শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যাচ্ছে। এখন প্রশ্ন হলো যে কেন হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক যে অবনয়ন থেকে উন্নয়নের দিকে যাত্রা জীবজগতের একটা স্বাভাবিক ধর্ম। বনের পশুরাও একটা বন থেকে আরেকটা বনে মাইগ্রেট করে যখন খাদ্যের অভাব হয় সেই বনে। ঠিক তেমনি উন্নত জায়গা থেকে উন্নতর দিকে যাওয়া, মানুষের স্রোত যাওয়াটা এটা স্বাভাবিক। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্যের সঙ্গে চলে যাচ্ছে, তার মানে এটা খুব স্বাভাবিক, বুঝতে কষ্ট নেই যে আমাদের রাজ্যে উন্নয়নের অবস্থাটা খুব খারাপ। প্রধানত 3টে কারণে পশ্চিমবঙ্গে বাইরে থেকে লোকেরা আসতো। পাক স্বাধীনতার আগে থেকে আর গত শতাব্দীর 8-এর দশক পর্যন্ত, মানে বামফ্রন্টের আমলে 8-এর দশক পর্যন্ত আমাদের রাজ্যে বাইরে থেকে লোকেরা আসতো 3টে কারণে: উন্নত শিক্ষা পাওয়ার জন্যে, উন্নত স্বাস্থ্য বা চিকিৎসা পাওয়ার জন্যে এবং কর্মসংস্থানের জন্য। এখন যদি আপনারা দেখবেন শুধু কর্মসংস্থান নয়, উন্নত শিক্ষা
এবং উন্নত স্বাস্থ্যের কারণেও কিন্তু আমাদের ছেলেপুলেরা, আমাদের এখানকার রুগীরা সব বাইরে চলে যাচ্ছে, দক্ষিণ ভারতে চলে যাচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। অর্থাৎ এইটা আমাদের দিকে দিক নির্দেশ করে যে পশ্চিমবঙ্গে এই দীর্ঘ সময় ধরে উন্নয়নের ধারাটা কিন্তু ব্যাহত হয়েছে। পশ্চিমবঙ্গে এখন কি হচ্ছে? পশ্চিমবঙ্গে বিভিন্ন দান দৌড় ইত্যাদি দেওয়া হচ্ছে। এই ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার, এই সাথী সেই সাথী, এই স্ত্রী সেই স্ত্রী, এইভাবে একের পর এক প্রকল্প দেওয়া হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সারা ভারতবর্ষে 550টারও বেশি এরকম প্রকল্প রয়েছে। 550টারও প্রকল্প যেখানে ভারতবর্ষে রয়েছে, সেখানে ভারতবর্ষের সমস্ত মানুষের দুর্দশা কেন? ওনারা এতক্ষণ স্টারভেশন বা অনাহার নিয়ে বলছিল, আজকেও অনাহার আছে। আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে 2003 সালে যখন আমরা চা বাগানে কাজ করতাম, তখন সেখানে অনাহারের মিছিল লেগেছিল। সেই সময় আমরা সেটা বলেছিলাম। আজকে কিন্তু সেই অনাহারের মিছিল এখনও দেখা যাচ্ছে। তাহলে এত যে বছরগুলো গেল, এত বছরগুলো তাহলে কি হলো? অথচ আমাদেরকে বলা হয় আমাদের দেশের জিডিপি তরতর করে বাড়ছে, আমরা পৃথিবীর 4 নম্বর উন্নত দেশ হয়ে যাচ্ছি, অনেক দেশকে আমরা পিছিয়ে ফেলে দিয়েছি। অথচ আমাদের দেশে যদি আমরা ভালো করে খোঁজখবর করি, তাহলে দেখব আমাদের দেশের অবস্থাটা খুব খারাপ। এখন এটার কারণ বিশ্লেষণ হয়তো অনেক কিছু হবে, এবং এটাও ঘটনা যে আমাদের সারা দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে অসম উন্নয়নও হয়েছে, সম উন্নয়ন হয়নি। সেই জন্যেই মাইগ্রেশন বা পরিযায়ী শ্রমিকদের ঢল নেমে গেছে। যদি সমানভাবে উন্নয়ন হতো, তাহলে পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা এত গভীরভাবে হতো না। আমরা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে এখন একটা জিনিস বলার চেষ্টা করছি যে পরিযায়ী শ্রমিকের যে ব্যাপারটা, এটা থাকবেই। আজকে আমাদের রাজ্যের সরকার হই হই করছে যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে, বাইরের রাজ্যে বাঙালি শ্রমিকদের অত্যাচার হচ্ছে, বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। এটা খুবই ঘটনা এবং এটা নিন্দনীয়, এটা হওয়া উচিত না। সেই সমস্ত রাজ্য প্রশাসন, তাদের এই ব্যাপারে দেখা উচিত, এবং সেখানকার যারা জনগণ, তাদেরকে এইভাবে সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের বাঙালি শ্রমিকদের বিষয়ে। কিন্তু প্রশ্ন যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে, আজকে ব্যাপক হারে বাঙালি শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে কেন? তার কারণটা কি? তার কারণটা আবার সেই একই কারণ, সেটা হচ্ছে আমাদের রাজনীতিটা উন্নয়নকে কেন্দ্র করে আমাদের রাজনীতি হয় না, উন্নয়নকে কেন্দ্র করে আমাদের ভোট হয় না। আমাদের রাজনীতি, আমাদের ভোট হয় জাত পাত আর ধর্মের ভিত্তিতে। সেই জন্য জাত পাত ধর্মটা এখানে খুব গুরুত্বপূর্ণ, উন্নয়নের ইস্যুগুলো গুরুত্বপূর্ণ নয়। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকে যারা কেন্দ্রের শাসক দল, তাদের একটা এজেন্ডা আছে। সেই এজেন্ডাটা স্বাধীনতার আগে থেকেই আছে। আপনারা সকলেই জানেন যে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা, তারা সেই এজেন্ডা নিয়েই কিন্তু এগোচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যারা দায়িত্বশীল বিরোধী পক্ষ যারা আছে, তারা কিন্তু সব সময়ে তাদের যে এজেন্ডা, তাদের যে ইস্যুগুলো, সেই ইস্যুতেই নাচছে, তাদের তালে নাচছে। তারা কিন্তু একদম ব্যর্থ হচ্ছে জনগণের যে ইস্যুগুলো, বেকারি, খাদ্যের অভাব, মাথার উপর ছাদের অভাব, স্বাস্থ্যের অভাব, শিক্ষার অভাব, এই যে একদম প্রাথমিক যে প্রয়োজনগুলো আছে মানুষের, সেগুলো যে পূরণ হচ্ছে না, সেই বিষয়গুলোকে তারা সর্বভারতীয় ক্ষেত্রে তুলে এই ইস্যুগুলোকে চ্যাম্পিয়ন করতে পারছে না। তারাও কিন্তু ওই মন্দির মসজিদ ইস্যুতেই তারা আটকে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। তাই জন্য আমাদের ইউনিয়ন থেকে আমরা মনে করছি যে সমস্ত ডান এবং দোলের প্রোগ্রামগুলো আছে, সেগুলো আমরা মনে করছি এগুলো থাকা উচিত নয়। তার মানে কি আমরা বলছি ডাল নয় কাজ দাও? না, ডোল বা দান যেগুলো দেওয়া হচ্ছে, সেগুলো আমাদেরই ট্যাক্সের টাকায় দেওয়া হচ্ছে। ফলে আমরা বলছি না সেগুলো বন্ধ করে দাও, কিন্তু আমরা বলছি সেগুলোর একটা আলাদা স্বীকৃতি দাও। কিরকম স্বীকৃতি? যেমন যদি লক্ষ্মী ভাণ্ডারের কথা বলি, তাহলে লক্ষ্মী ভাণ্ডারকে কেন গৃহকর্মে নিযুক্ত যে মহিলারা আছে, যে নারীরা আছে গৃহকর্মে নিযুক্ত, তাদের কাজের স্বীকৃতি দিয়ে, তাদের কাজের স্বীকৃতি স্বরূপ লক্ষ্মী ভাণ্ডারকে কেন তাদের একটা ইনকাম গ্যারান্টি হিসেবে দেওয়া হবে না? লক্ষ্মী ভাণ্ডারকে যদি একটা ইনকাম গ্যারান্টি হিসেবে ধরা হয়, যে বাড়িতে যারা কাজ করে গৃহকর্মে, তাদের কাজটাকে আমাদের অর্থনীতিতে ধরা হয় না, তাদের কাজটাকে স্বীকৃতি দিয়ে, তাদের কাজটাকে আমাদের অর্থনৈতিক স্বীকৃতি দিয়ে তাদেরকে মাসে মাসে যে টাকাটা দেওয়া হবে, আমরা দাবি করছি 7,000 টাকা, 7,000 টাকা করে তাদের ইনকাম গ্যারান্টি হিসেবে তাদের দেওয়া হোক, যাতে তারা সম্মানের সঙ্গে সেটা তাদের কাজের মজুরি হিসেবে, কাজের অনারিয়াম হিসেবে তারা যেন সেটা পেতে পারে, দয়ার দান হিসেবে নয়। ঠিক তেমনি সমস্ত প্রকল্পগুলো যদি আমরা দেখি, সমস্ত প্রকল্পগুলোকে একটা জায়গায় নিয়ে এসে
বেসিক কতগুলো জিনিসে ভাগ করে দেওয়া যায়, যেমন মাথার উপরে ছাদ। আইন হোক যে প্রত্যেকটা গৃহহীন লোকের মাথার উপর ছাদ দেওয়াটা সরকারের আইনি কর্তব্য হবে, সেই অনুযায়ী আইন করা হোক। বাংলার ঘর হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, তাকে একটা আইনের মধ্যে আনা হোক। তাকে কেন প্রকল্পের মধ্যে রাখা হবে, কেন সরকারের মর্জির উপর চলবে? ঠিক তেমনি বেকার ভাতা, যে যুবসাথী যেটা হয়েছে, এগুলোকে একটা আইনের মধ্যে আনা হোক, যে তারা কাজ পাচ্ছে না, তাদেরকে আইনতভাবে আমরা তাদেরকে কাজের স্বীকৃতি স্বরূপ এই টাকাটা দিচ্ছি, এবং তারা কাজ পেলে এই টাকাটা পাবে না, কিন্তু কাজ যতদিন না পাবে তাদেরকে এই যে যেটা দিচ্ছি এটা আইনি অধিকার হিসেবে দিচ্ছি, একটা ভাতা হিসেবে নয়। তাহলে আমরা মনে করছি ঠিক তেমনি পেনশনের ক্ষেত্রে 1000 টাকা 1500 টাকা যেন দয়া দান দিচ্ছে পেনশন প্রকল্পগুলো। কেন 60 বছর অবধি কাজ করার পরে একজন গ্রামীণ মজুর কেন সে একটা পেনশন পাওয়ার উপযুক্ত হবে না? কেন আমাদের বিভিন্ন পে কমিশনেতে বলা হবে সরকারের যারা কর্মচারী তাদের ন্যূনতম এই টাকাটা না হলে চলবে না, অথচ সেই সরকার যখন ন্যূনতম মজুরি ঠিক করবে তখন গ্রামের মজুরদের জন্য 300 টাকা 200 টাকার মজুরি ঠিক করবে? কেন? যদি একটা লোকের সরকারি কর্মচারী যদি 21,000 টাকা না হলে সংসার না চলে, তাহলে একটা গ্রামের মজুরেরও তো 21,000 টাকা না হলে সংসার চলা উচিত না? তাহলে সেক্ষেত্রে তাদের যে মজুরি সেইখানে কেন উপযুক্ত আইন আনা হচ্ছে না? ন্যূনতম মজুরিকে কেন সেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে না যে প্রত্যেক মজুর অন্তত তাদের একটা ন্যূনতম ইনকাম পাবে, যাতে তারা সম্মানজনকভাবে বাঁচতে পারবে? ঠিক তেমনি একজন মজুর যখন তার কর্মক্ষমতা হারাবে 60 বছর বয়সের পরে, তখন তাকে কেন অন্যান্য সরকারি বা বেসরকারি সমস্ত কর্মক্ষেত্রে যে পেনশনের স্কিম আছে সেরকম তাদের কেন পেনশন দেওয়া হবে না? কেন প্রত্যেকটা শ্রমিককে দয়ার উপরে ভেসে থাকতে হবে? যে শ্রমিকরা দেশের চালিকা শক্তি, দেশটাকে চালিয়ে নিয়ে যায়। আমরা আজকে এত বক্তৃতা দিচ্ছি, যদি মাথার ঘাম পায়ে ফেলে যদি কৃষি মজুররা যদি ধান গম না ফলাতো, তাহলে কি আমরা এখানে বসে আলোচনা করার বিলাসিতা দেখাতে পারতাম না। অথচ তাদেরকে সবচেয়ে কম মজুরি দিয়ে কাজ করতে বাধ্য করা হয়। আমি আমার উকিল বন্ধুদের সঙ্গে কথা বলতে শুনেছি যে যখন কোনো লোককে বাঁচার মতন মজুরি দেওয়া হয় না, তার থেকে কম মজুরি দিয়ে জোর করে কাজ করানো হয়, তখন সে বান্ধব মজুর বা বন্ডেড লেবারে সামিল হয়। সারা দেশে যদি আমরা দেখি তাহলে দেখব যে অসংগঠিত ক্ষেত্রে যারা যারা কাজ করে, শহর হোক গ্রাম্য হোক, তারা কিন্তু আজকে ব্যবহারিক দিক থেকে বন্ডেড লেবারের মতন কাজ করছে। আমরা চাইছি এই ব্যবস্থাটার পরিবর্তন হোক। সেই জন্যে আমরা মজুরি নির্ধারণের ক্ষেত্রে আমরা সরকারের যে সমস্ত পে কমিশনে যে মজুরি নির্ধারণ করা হয় সেই ভিত্তিতে আমরা সমস্ত শ্রমিকের মজুরি নির্ধারণের জন্য দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা তাদের পেনশন এবং অন্যান্য যে যেগুলো ভাতাগুলো আছে সেগুলোকে আইনি পরিষেবার মধ্যে নিয়ে এসে প্রত্যেক মানুষের জন্য সামাজিক সুরক্ষা বিধি তৈরি করার জন্য দাবি জানাচ্ছি। আমি শেষ বলবো একটা কথা বলে, পৃথিবীর বিভিন্ন দেশে এখন আর শুধু লিভিং ওয়েজ, মিনিমাম ওয়েজ বা ফেয়ার ওয়েজের কথা বলা হচ্ছে না। এখন পৃথিবীর বিভিন্ন দেশে ইনকাম গ্যারান্টি এবং আমাদের দেশেও একটা মানদণ্ড তৈরি করা উচিত, যাতে প্রত্যেক মানুষ তার থেকে কম ইনকামের অধিকারী না হয়। অর্থাৎ কোনো মানুষের যদি ইনকাম সেই মানদণ্ডের থেকে কম হয়, তাহলে সরকারের বিভিন্ন আইনের মাধ্যমে তাদের সেই ইনকাম গ্যারান্টি, বেসিক ইনকাম গ্যারান্টি বা মিনিমাম ইনকাম গ্যারান্টি দিতে হবে, এবং সেটাও কিন্তু সামাজিক নিরাপত্তার একটা অংশ হওয়া উচিত। जैसे अभी अनुराधा जी ने बताया कि स्टारवेशन डेथ सॉवरेंटी 2008 में, तो राइट टू फूड कैंपेन ने भी टाइम टू टाइम देखा है, 2017 में भी देखा है, 18 में भी देखा है। वेस्ट बंगाल की ही अगर हम बात करें तो अलग अलग जगह पर स्टारवेशन डेथ्स टाइम टू टाइम होती रही। केंद्र सरकार की बात करें तो उस टाइम पर अलग सरकार थी और 2017 में अलग सरकार थी। तो आखिर कोई भी सरकार क्यों जो संवैधानिक मूल्य हैं उनको लेकर आगे नहीं चलती है? आर्टिकल 21 ऑफ कॉन्स्टिट्यूशन सिंपली कहता है कि राइट टू लिव विथ डिग्निटी। जब एक व्यक्ति को रोज़गार ही नहीं मिल रहा है, खाने के लिए भरपेट खाना नहीं मिल रहा है, तो ऐसे में राइट टू लिव विथ डिग्निटी की तो बात ही बिल्कुल ख़त्म हो जाती है। और संविधान का ही आर्टिकल 39F जो है वो पूरी तरह से न्यूट्रिशन को और बच्चों को ऐसी अपॉर्चुनिटी देने की बात करता है जिसमें बच्चे एक हेल्दी लाइफ जी सकें, उनको पूरी तरह से मौके दिए जाएं। लेकिन आज के टाइम में ICDS और MDM में हम क्या देख रहे हैं, सभी को पता है LPG का जो क्राइसिस आया है वो डोमेस्टिक लेवल के साथ साथ कॉमर्शियल लेवल पे एक बहुत बड़े लेवल पे आया है।
अलग अलग जगह पर अलग अलग राज्यों से सभी जगह से ये खबरें आ रही हैं कि मध्याह्न भोजन स्कूल्स में नहीं पहुंच पा रहा है। हाँ, वहाँ के काफ़ी लोकल लोग जो हैं, चाहे वो भोजन बनाने वाले रसोइया हैं या अलग अलग NGOs हैं, वो सब जो सपोर्ट कर रहे हैं या लकड़ियों पे खाना बना रहे हैं, इंडक्शन पे बना रहे हैं, वो वाकई में एक सराहनीय काम है कि वो कोशिश कर रहे हैं कि बच्चों तक भोजन पहुँचे। क्योंकि आज के टाइम में भी लाखों बच्चे इस तरह के हैं जिनके लिए एक टाइम का जो पका हुआ भोजन है वो उनकी लाइफलाइन है। 2017 की अगर हम बात करें, झारखंड में एक 8 साल की बच्ची थी संतोषी, जिसकी भूख से मौत हुई थी। तो वो उस टाइम की बात है जब दशहरे की छुट्टियां चल रही थी और स्कूलों में मध्याह्न भोजन भी नहीं मिल रहा था। तो हम इस बात से भी इस बात का अंदाज़ा लगा सकते हैं कि किस तरह से कितने बच्चे जिनको सिर्फ दिन भर में एक टाइम का पका हुआ भोजन मिलता है, और वो राष्ट्रीय खाद्य सुरक्षा कानून 2013 की देन है। और ये कानून भी पूरे देश भर में बहुत बड़े लेवल पे स्ट्रगल चला था, उसके बाद मिला। लेकिन जो बच्चों का लीगलाइज्ड राइट है, जो लीगल राइट है, वो भी अभी के टाइम में बच्चों तक नहीं पहुंच पा रहा है। तो ऐसे में अगर हम ये कहें कि कोई भी सरकार जो बच्चों तक खाना नहीं पहुंचा पा रही है या बनने में दिक्कतों को नहीं हटा पा रही है, डिलीवर करने में आ रही है आपदाओं को नहीं निपट पा रही है, तो ये तो पूरी तरह से सरकार की विफलता है। और ये इस खाने पर डिपेंड कौन रहता है? क्या अडानी अंबानी के बच्चे डिपेंड रहेंगे मध्याह्न भोजन पे, आंगनवाड़ी पे? नहीं, जो गरीब मजदूर तबका है वही डिपेंड रहता है, और उन्हीं के वोट सबसे ज़्यादा सरकार के लिए जाते हैं। तो ऐसे में एक बहुत बड़ा सवाल है कि जो बच्चों के भोजन की सरकार बात नहीं करती है, जो लोगों के काम की बात नहीं करती है, तो हम ऐसे किस सरकार को चुनेंगे? अभी सुबह ही हम एक जगह खाने के लिए रुके थे, कोलकाता की बात है। वहाँ पर एक व्यक्ति आए, उन्होंने कहा पूरी सब्जी दे दीजिए। तो दुकानदार ने कहा कि 70 रुपये की हो गई है। उन्होंने कहा पहले तो 30 की थी। तो कहने लगे पहले सिलेंडर 2200 का मिलता था और ये मैंने 5500 में खरीदा, तो वो कीमत क्यों नहीं बढ़ाएंगे? तो स्कूलों और आंगनवाड़ियों के साथ साथ बाहर जो छोटे छोटे ढाबे खुले हुए हैं, छोटे छोटे दुकानदार हैं, उनके पास जो लोग खाना खाने जाते हैं, जो खाना उनकी पॉकेट के लिए अफोर्डेबल होता था, वो भी अभी उनकी पॉकेट से आउट होता जा रहा है, बाहर होता जा रहा है। एक और बात जो हम कहना चाहेंगे वो ये भी है कि NFHS 5 जो 2019 से 21 तक के डेटा की अगर हम बात करते हैं, तो NFHS 5 के अकॉर्डिंग भी 15 करोड़ से ज़्यादा बच्चे ऐसे थे जिनकी हाइट एज के अकॉर्डिंग कम है, और 14 करोड़ से ज़्यादा बच्चे ऐसे हैं जिनका वज़न जो है वो एज के अकॉर्डिंग कम है। तो पहले के ही आंकड़े जब इस तरह हमें दिखाते हैं, तो हम सोच सकते हैं कि अभी के टाइम में जब बच्चों तक खाना ठीक से नहीं पहुंच पा रहा है, बच्चों के जो विशेषज्ञ होते हैं, हमने सुना है उनसे, वो पढ़ा भी है कि बच्चों का अगर एक टाइम का भी खाना मिस होता है तो वो उनकी लाइफ टाइम के डेवलपमेंट पे असर डालता है। लेकिन ये जो राष्ट्रीय खाद्य सुरक्षा कानून के अंदर भी एक टाइम का पका हुआ भोजन है, वो भी अगर नहीं पहुंच पा रहा है बच्चों तक, तो ये तो पूरी तरह से शेमफुल है। और क्योंकि हम बंगाल में बैठे हैं, यहाँ पर चुनाव बिल्कुल सर पर हैं, तो हमें ये ध्यान देना होगा आम पब्लिक को भी, और जो उम्मीदवार खड़े होंगे इलेक्शन में उनको भी, कि ये रोज़ी रोटी भोजन बच्चे, इनकी बात उनको करनी होगी। क्योंकि बच्चों के साथ खिलवाड़ करना, वो ना सिर्फ बच्चों के साथ है, वो भारत के भविष्य के साथ भी है। हम कैसा भारत बनाना चाहते हैं? जिस तरह से बच्चे मालनरिश दें, क्या ऐसा ही कुपोषित भारत हम चाहते हैं? ये बहुत सीरियस मुद्दा है, लेकिन इस पर बहुत अफसोस होता है कहते में कि हमारी जो सरकारें हैं, चाहे वो राज्य सरकारें हों या केंद्र की सरकारें हों, वो बिल्कुल ध्यान नहीं देती। और जो मौजूदा सरकार है, इसकी तो 2-3 विशेषताएं सभी जानते हैं। सबसे बड़ी विशेषता है कि जिन चीज़ों पर बोलना चाहिए उस पर कुछ नहीं बोला जाता है, जिन चीज़ों पे नहीं बोलना है उनको ज़बरदस्ती हाईलाइट किया जाता है। आंकड़े ही देखिए, आंकड़े इस लेवल पे छुपाए जा रहे हैं। अभी आंगनवाड़ी में क्या है, पहले हम सभी देखते थे कि ग्रोथ मॉनिटरिंग चार्ट होता था, वो एक एक बच्चे का बनता था, उस पर बच्चों का हाइट वेट जो है मेंटेन किया जाता था। उस चार्ट को देख के भी पता चल जाता था कि बच्चों की ग्रोथ किस तरह की हो रही है।
और वही चार्ट जो है आंगनवाड़ी वर्कर्स बच्चों की मम्मी पापा को भी दिखाकर बताती थी कि आपके बच्चे का वेट पहले इतना था, अब इतना हो गया, अब इतना हो गया। तो वो पूरी मॉनिटरिंग सामने होती थी और एक चार्ट से भी पता चल जाता था। लेकिन अभी के टाइम में एक तो फेशियल रिकग्निशन सिस्टम भी आ गया है और दूसरा पूरा डेटा ऑनलाइन कर दिया है गवर्नमेंट ने। तो आंगनवाड़ी वर्कर्स जब उस डेटा को फीड करती हैं, फीड करने के बाद 15 सेकंड के लिए वो विजिबल होगा, फिर वो डिसअपियर हो जाता है। उसके बाद में वो डेटा जो है आंगनवाड़ी वर्कर्स के पास भी उसका एक्सेस नहीं रहता। तो हम एज्यूम कर ही सकते हैं कि जैसे भारत में गरीबी दूर होती जा रही है, जैसे विकास होता जा रहा है, वैसे ही बच्चों का मालन्यूट्रिशन भी आने वाले टाइम में खत्म ही हो जाएगा, क्योंकि आंकड़े हमारे सामने है ही नहीं। एक लास्ट में जो जिस बात पे मैं थोड़ा सा और जोर देना चाहूँगी कि जो आम जनता है वो अगर रिटर्न में अपने लेवल पे अपने उम्मीदवारों से अपना मैनिफेस्टो साइन करवा सकते हैं कि हमारे यहाँ की आंगनवाड़ी अच्छी चलेगी, मध्याह्न भोजन रेगुलर चलेगा, मनरेगा जैसी योजना को वापस लाया जाएगा, क्योंकि मनरेगा को भी इतनी सारी कॉम्प्लिकेटेड चीज़ें ला दी हैं सरकार ने और पूरी मनमर्जी की है उसके साथ में। तो कम से कम उन चीज़ों से हम निपट सकेंगे अगर हमारे लोकल उम्मीदवार जो है वो हमारे साथ खड़े होते हैं। तो सभी को मेरा जिंदाबाद, हेलो। मेरा नाम राजशेखर है, मैं उत्तर प्रदेश के आजमगढ़ ज़िले से हूँ और राइट फूड कैंपेन का को कन्वीनर भी। मैं अपनी बात हिंदी में ही रखूँगा, उसके लिए पहले से माफ़ी। बात जितनी हुई है आज मुख्य तौर पे जो ये राइट टू फूड कैंपेन का वेस्ट बंगाल का जो स्टेट यूनिट है और पश्चिम बंगाल चाय बागान मजदूर समिति ने जो एक फैक्ट फाइंडिंग किया, जो पश्चिम बंगाल के अलग अलग प्रांतों में ज़िलों में किया है, जहां भूख से मौतें हुई हैं और भूखमरी की स्थिति है, उसके लिए उन साथियों को तहे दिल से शुक्रिया कि आप इस मुद्दे को यहाँ तक ला रहे हैं। पिछले 25 सालों से पहले से एक लड़ाई है जो लड़ता गया कि देश में हर किसी को भोजन का अधिकार हो, सरकार उसकी जिम्मेदारी ले। उस शुरुआत से एक नारे के साथ ये अभियान शुरू हुआ, जो नारा है कि भूखे पेट भरे गोदाम, अन्याय है अपराध है। वो जो नारा है वो आज भी उतना ही तार्किक है, उतना ही रेलेवेंट है आज के भी समाज में कि हमारे जो गोदाम है, भारत का जो FCI जो सारा अनाज का एक तरह से इकट्ठा करता है, रखता है, उस FCI का स्टॉक जो है वो रिकॉर्ड हाई पिछले कई सालों से है। तो हमारे गोदाम आज भी भरे हुए हैं, लेकिन हमारे लोग, जनता जो है वो भूखी है, वो मर रही है। तो ये जो अन्याय, ये अपराध है वो आज भी जारी है। तो इस कोशिश ये है कि अंत में हम इस चीज़ को एक तरह से कंक्लूड करें और क्यों ये मुद्दा गैर बराबरी जो है हमारे देश में बढ़ती गैर बराबरी उससे जुड़ा हुआ है। तो जो अभी बात सभी ने कही कि भुखमरी की जो स्थिति है तमाम इलाकों में, जो पश्चिम बंगाल के अलग अलग इलाके हैं जहाँ कई सालों से ये समस्याएं जारी हैं, साथ में जो नरेगा यहाँ पे रोक दिया गया है। 2021 से नरेगा कानून को यहाँ पे बंद कर दिया गया है भ्रष्टाचार के नाम पर, और वो सारी भ्रष्टाचार की गाज जो है वो मजदूरों पे गिराई है। अगर भ्रष्टाचार हुआ भी है तो यहाँ के अफसरों ने किया है, जो लोकशाही की व्यवस्था है उसने की है, ना कि मजदूरों ने। लेकिन उसका सारा जुल्म जो है वो पिछले 5 सालों से मजदूर उठा रहे हैं। लेकिन ये जो भुखमरी की स्थिति जो और भयावह हुई है पश्चिम बंगाल में, उसका बहुत बड़ा कारण मनरेगा का ना होना, क्योंकि ग्रामीण क्षेत्र में रोजगार की कोई व्यवस्था भारत की सरकार ने पिछले 8 दशकों से कोई रोजगार का हमारे सामने कोई एक पहलू नहीं रखा। तो नरेगा जब खत्म हो जाएगा तो साफ तौर पे हम देख रहे हैं कि क्या हो रहा है, भुखमरी की स्थिति है, लोग मर रहे हैं। जैसे आयशा ने LPG सिलेंडर गैस के क्राइसिस के बारे में बताया कि किस तरीके से पूरी सब्जी जैसी चीज भी महंगी हो रही है, मध्याह्न भोजन में सिलेंडर नहीं है, लकड़ियों पे बना रहे हैं। तो इस तरह के क्राइसिस के सिचुएशन में सरकारें बोलती हैं कि ये तो बहुत बड़ा क्राइसिस है, इसमें तो सबको झेलना ही पड़ेगा, चाहे वो कोविड का समय हो या उसके बाद यूक्रेन का युद्ध हो या फिर अब ईरान के युद्ध में जिस तरीके की स्थिति है कि लोग झेल रहे हैं। सरकारों का सीधा एक तरह का एक्सक्यूज होता है, बहाना होता है। लेकिन एक बात मैं बताना चाहता हूँ
कि इसी क्राइसिस में पिछले 6 सालों से 2019 से लेकर 2026 तक देश के जो सबसे बड़े पूंजीपति हैं, देश के जो धन्ना सेठ हैं, उनकी संपत्ति दिन दुगने रात चौगनी बढ़ी है। हुरून लिस्ट के मुताबिक जो देश दुनिया भर में सबसे अमीर लोगों की एक लिस्ट निकालता है हर साल, उस हुरून लिस्ट के मुताबिक भारत में लगभग 1700 के करीब वेल्दी ये फैमिलीज हैं, जो सबसे अमीर, अति अमीर परिवार हैं। उनमें अडानी, अंबानी, ये सारे लोग आते हैं। उनकी कुल संपत्ति, भारत के जो ये 1700 के करीब परिवार हैं, उनकी कुल संपत्ति 166 लाख करोड़ है, जो जीडीपी का 50% है, हमारे देश के जीडीपी का 50% है। तो इसी, और ये एक आंकड़ा है कि 2019 में जो देश के 5 सबसे धनी परिवार थे, जिसमें अडानी, अंबानी, जिंदल और भी परिवार हैं, ये 5 जो परिवार केवल मुट्ठी भर के, जितनी बड़ी मुट्ठी होती है उतने बड़े 5 ये पूंजीपति, इनकी 2019 में संपत्ति कुल मिलाकर 6 लाख करोड़ थी। आज हम 2026 में हैं, तो पिछले साल तक का आंकड़ा जो है 2025 तक इनकी जो संपत्ति बढ़कर 26 लाख करोड़ हुई है। ये 400% का इजाफा है। ये कोई छोटा मोटा इजाफा नहीं है। और ये कब हुआ है? ये उसी क्राइसिस में हुआ है, जिस क्राइसिस में हमें एक लाइन में खड़ा कर दिया गया पैसा निकालने के लिए नोटबंदी के समय, एक लाइन में खड़ा कर दिया गया कोविड वैक्सीन लेने के लिए, एक लाइन में खड़ा कर दिया गया राशन लेने के लिए तालाबंदी लॉकडाउन के समय, और अब एक लाइन में खड़ा कर दिया गया है सिलेंडर लेने के लिए। तो उसी क्राइसिस में ये पूंजीपति जो हैं वो इस देश का धन, इस देश की संपदा लूट रहे हैं और अपनी जेबें भर रहे हैं। तो राइट टू फूड कैंपेन इन तमाम मांगों के साथ इस मांग को भी बुलंद करता है। कल 23 मार्च से एक अभियान पूरे देश में शुरू हुआ है गैर बराबरी के खिलाफ। बराबरी का बसंत नाम का ये अभियान, जो भारत में बढ़ती गैर बराबरी है, जहां अमीर और अमीर, गरीब और गरीब होता जा रहा है। भारत के 1% मुट्ठी भर लोगों के पास देश की 40% से ज्यादा की संपत्ति है। उन पर वेल्थ टैक्स, संपत्ति टैक्स लगे, उन पर इनहेरिटेंस टैक्स, विरासत टैक्स लगे। 2% वेल्थ टैक्स और इनहेरिटेंस टैक्स जो लगे, उस पैसे को जनहित में खर्चा किया जाए। अमीरों पर टैक्स बढ़ाओ, जनहित में पैसे लगाओ कि ये जो जन मांग है, इसको कल से एक राष्ट्रीय अभियान के तौर पे शुरू किया गया है। राइट टू फूड कैंपेन इस मंच से इस मांग को पूरा कर उसका समर्थन करता है, और हम यहाँ से मांग करते हैं कि सरकारें इन पूंजीपतियों पर टैक्स लगाए और उन पैसों को जनहित में खर्चा करे। हमारे लोग जो एक अदद दाने के लिए तरस रहे हैं, उनकी भुखमरी से मौत हो रही है। आज के समय जब भारत चांद पे जाने की बात करता है, उस समय इस देश के कुछ मुट्ठी भर लोग देश की सारी संपत्ति लेकर बैठे हुए हैं। तो जरूरी है कि इस देश में टैक्स जस्टिस हो। एक आंकड़ा और मैं रखना चाहूंगा। अभी 16 मार्च को लोकसभा में फाइनेंस मिनिस्ट्री, वित्त मंत्रालय ने एक डेटा जारी किया है कि पिछले 11 सालों से देश में बड़े पूंजीपतियों, कॉर्पोरेट का जो लोन माफ किया गया है, उसका आंकड़ा 19 लाख करोड़ है। तो 19 लाख करोड़ का लोन भारत की सरकार इन बड़े पूंजीपतियों का माफ करती है, और जनता जो मेहनतकश है उस पर हर तरह का टैक्स लगाया जाता है। अभी एक आंकड़ा बजट के समय आया कि भारत की जनता इनकम टैक्स जो देती है, उसका आंकड़ा कॉर्पोरेट टैक्स से ज्यादा है। मतलब कि भारत की जनता ज्यादा टैक्स पे कर रही है, और वो कॉर्पोरेट जो सबसे ज्यादा लूट मचाया है, सबसे ज्यादा धन की उगाही कर रहा है, अपनी जेबें भर रहा है, वो टैक्स भी कम पे कर रहा है। तो इसलिए ये मांग जरूरी है कि इन धन्ना सेठों पर, मुट्ठी भर के जो अमीर हैं इस देश के, उन पर वेल्थ टैक्स लगे, इनहेरिटेंस टैक्स लगे। ये कोई नई चीज नहीं है, दुनिया भर के देशों ने ये इसको अप्लाई किया है अपने देशों में। कोविड की महामारी थी, पश्चिम के कई ऐसे समृद्ध देश हैं जिन्होंने अपने देश के अति अमीरों पर ये वेल्थ टैक्स लगाया था और उसी पैसे को जनता पे खर्च किया था। एक छोटा उदाहरण कि यदि पिछले 5 साल में जो इतनी बड़ी धन इजाफा हुआ है, इतना ज्यादा संपत्ति बढ़ाई है अडानी अंबानी जैसे लोगों पर, तो अगर अंबानी पर इन पिछले 7 सालों पे अगर टैक्स लगता तो 1 लाख करोड़ हम इकट्ठा कर पाते, और वो 1 लाख करोड़ हमारा आंगनबाड़ी मजबूत कर सकता था, हमारे राशन में दाल दिलवा सकता था, हमारे मध्याह्न भोजन आंगनबाड़ी में अंडा दिलवा सकता था, हमारी मनरेगा जो बंद पड़ी है उसको शुरू करके 300 रुपए नहीं बल्कि 800 रुपए आराम से दे सकता था उन पैसों से। उसी तरीके से बाकी जितने धन्ना सेठ हैं,
हम तो कह रहे हैं आप शुरुआत करिए, शुरू के जो टॉप 100 है कम से कम इन पर टैक्स लगाना शुरू करिए। लेकिन जो आंकड़ा हमारे पास सामने से, सरकार के पास सारे आंकड़े हैं, कई लिस्ट है, ये जो 1688 परिवार हैं जो देश के सबसे अमीर हैं, सबसे ज्यादा धन्ना सेठ हैं, उन पर सरकार टैक्स लगाए और उन पैसों को जनहित पे खर्चा करे। इसी बात के साथ मैं अपनी बात को खत्म करूंगा और यहाँ पे आए सभी साथियों को बहुत बहुत शुक्रिया। ये जो एक फैक्ट फाइंडिंग रिपोर्ट है, आप जरूर इसको पढ़ें, इसको प्रकाशित करें अपने अपने प्लेटफॉर्म्स पर। तो आज जब इलेक्शन का ये माहौल है पश्चिम बंगाल में, तो ये भी बात निकले कि कितना एक फेल्ड सिस्टम है जो इतने सालों से लोगों को 2 वक्त की रोटी चावल ये नहीं दे पा रहा है और लोग भूख से मर रहे हैं। तो आप ये सारे प्रेस रिलीज और ये फैक्ट फाइंडिंग रिपोर्ट सभी को साझा भी की जाएगी। तो आपको आपसे शुक्रिया। আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ ধরে যে কথা বললো আর কথা বাড়িয়ে লাভ নেই, কিন্তু পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষের কী অবস্থা এবং মানুষজন তাদের প্রত্যেক দিনের হকের দাবি থেকে কিভাবে সরকার তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে, কিভাবে এখনও স্বাধীনতার 80 বছর পরেও না খেতে পেয়ে মানুষকে মরতে হচ্ছে। এটা আমাদের লজ্জা, এটা আমাদের সবার লজ্জা এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে যেরকমভাবে পারে। আমরা আশা করব আপনারা আমাদের এই বার্তা আপনাদের সংবাদ সংস্থার মাধ্যমে আরও বড় জায়গায় ছড়িয়ে দেবেন, যাতে যারা ক্ষমতায় আছে তাদের কাছে এই কথা পৌঁছায়, তাদের কানে এই কথা পৌঁছায় এবং আমরা অন্তত আর 1 বছরের মধ্যে আর এরকম যেন একটাও ঘটনা না ঘটে যেখানে না খেতে পেয়ে কোনো মানুষকে মরে যেতে হচ্ছে, কোনো মানুষকে তার হকের টাকা, হকের মজুরি পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। আমরা যদি সবাই এক জায়গায় আসতে পারি, আমরা নিশ্চয়ই সে কাজ সফল করব। এই আশা রেখে, এই প্রত্যয় রেখে আজকের প্রেস কনফারেন্স আমরা এখানেই শেষ করলাম। আর এই প্রেস রিলিজটা আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ধন্যবাদ।